এটা একটা স্পিন্ডল যন্ত্র, ধরলাম এটা একটা স্পিন্ডল যন্ত্র। এই স্পিন্ডল যন্ত্রের যে মধ্যবর্তী স্থান থাকবে, এই যে মধ্যবর্তী স্থান থাকবে, এটাকে বলা হবে ইকুয়েটর বা বিষুবীয় অঞ্চল, ইকুয়েটর বা বিষুবীয় অঞ্চল, ঠিক আছে। এবং স্পিন্ডল যন্ত্রের তন্তুগুলো এক মেরু থেকে অপর মেরুর দিকে এরকম ভাবে বিস্তৃত থাকবে। এই যে তন্তুগুলো এক মেরু থেকে, এটা একটা মেরু, এটা একটা মেরু, উত্তর মেরু দক্ষিণ মেরু, এই যে এক মেরু থেকে অপর মেরু পর্যন্ত বিস্তৃত থাকবে, এই বিস্তৃত থাকাগুলোকে বলা হয় স্পিন্ডল তন্তু। কি বলা হয়? স্পিন্ডল তন্তু। অর্থাৎ স্পিন্ডল যন্ত্র তখনই থাকবে যখন তার মধ্যে স্পিন্ডল তন্তু থাকবে। এবং এই পর্যায়ে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার স্পিন্ডল যন্ত্রের কিছু নির্দিষ্ট তন্তুর সাথে যুক্ত হবে। এই যে সেন্ট্রোমিয়ার যখন আগে বের হয়ে গেছিল, তখন এই যে সেন্ট্রোমিয়ার এখানে কিছু তন্তুর সাথে যুক্ত থাকবে। এই যে সেন্ট্রোমিয়ার গুলো এভাবে কিছু তন্তুর সাথে যুক্ত থাকবে, ঠিক আছে। এবং ক্রোমোজোমগুলো এই সময় বিষুবীয় অঞ্চলে বিন্যস্ত হতে থাকবে। এই যে দুইটা বিষুবীয় অঞ্চল, এই যে একটা বিষুবীয় অঞ্চল, এই যে একটা বিষুবীয় অঞ্চল, এইদিকে ক্রোমোজোমগুলো আস্তে আস্তে ছুটে যেতে থাকবে, আস্তে আস্তে ছুটে যেতে থাকবে। এবং কোষের নিউক্লিয়াস আর নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিওলাসের বিলুপ্তি ঘটতে থাকে। বিলুপ্তি কিন্তু হয় না। তো এখানে যে কোষের যে নিউক্লিয়ার মেমব্রেনটা থাকে, যে কোষের বাইরে পর্দাটা, এবং নিউক্লিওলাসে আস্তে আস্তে এগুলো অদৃশ্য হতে থাকে। এবং প্রাণী কোষের স্পিন্ডলযন্ত্র সৃষ্টি ছাড়াও সেন্ট্রিওল দুই মেরুতে অবস্থান করবে। যে সেন্ট্রিওল গুলো থাকবে, সেন্ট্রিওল গুলো একটা এই মেরুতে থাকবে, একটা এই মেরুতে অবস্থান করবে, এবং চারদিক থেকে এক ধরনের রশ্মি বিকিরণ করবে। এরকম ভাবে চারদিক থেকে রশ্মি বিকিরণ করে। এই রশ্মিকে বলা হয় অ্যাস্টার রে বা অ্যাস্টার রশ্মি। তাহলে কি এখানে আমরা কি শিখলাম? এখানে দুই মেরু বিশিষ্ট স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি হবে প্রোমেটাফেজ ধাপে। এবং স্পিন্ডল যন্ত্রের দুই মেরুর মধ্যবর্তী অঞ্চলকে বলা হয় ইকুয়েটর বা বিষুবীয় অঞ্চল। এবং এগুলা স্পিন্ডল তন্তু দ্বারা যুক্ত থাকবে, এবং এগুলাকে আবার ক্রোমোজোমাল তন্তু বলা হয়। এবং এখানে নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিয়ার লাসের আস্তে আস্তে বিলুপ্তি ঘটা শুরু করবে। ঘটে কিন্তু যাবে এরকম না, ঘটতে শুরু করবে। এবং প্রাণী কোষের স্পিন্ডল যন্ত্র থেকে দুই মেরুর দিকে এক ধরনের রশ্মি বের হবে, এটাকে বলা হয় অ্যাস্টার রে বা অ্যাস্টার রশ্মি। ক্লিয়ার সবার কাছে? আই থিঙ্ক ক্লিয়ার। তাহলে আমরা কয়টা ধাপ পড়লাম? দুইটা ধাপ পড়লাম, একটা হচ্ছে প্রোফেজ আর একটা হচ্ছে প্রোমেটাফেজ। এখন আমরা আসি তৃতীয় ধাপ, গুরুত্বপূর্ণ ধাপ, সেটা হচ্ছে মেটাফেজ। এখন আসি মেটাফেজ। এবং আগে কিন্তু প্রথমে বলছিলাম কি, এখানে কিন্তু সব ক্রোমোজোম স্পিন্ডল যন্ত্রের বিষুবীয় অঞ্চলের দিকে যাওয়া শুরু করে, এরকম ভাবে এইদিকে একটা যাওয়া শুরু করে। কিন্তু মেটাফেজ পর্যায়ে স্পিন্ডল যন্ত্র বিষুবীয় অঞ্চলে অবস্থান করে। তাহলে কি প্রথমেই সব ক্রোমোজোম স্পিন্ডল যন্ত্রের বিষুবীয় অঞ্চলে অবস্থান করবে, এবং ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার বিষুবীয় অঞ্চলে এবং বাহু দুটি মেরুমুখী অবস্থানে এরকম ভাবে থাকবে। এই যে সেন্ট্রোমিয়ার গুলো ঠিক এরকম ভাবে থাকবে বিষুবীয় অঞ্চলে, এবং বাহু দুটি মেরুমুখী অবস্থান হয়ে থাকবে। তারপর প্রতিটি ক্রোমোজোমে ক্রোমাটিড দুটির আকর্ষণ কমে যায় এবং বিকর্ষণ শুরু হবে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা একটু আগে বলছিলাম, এই পর্যায়ে ক্রোমোজোম গুলো সর্বাধিক মোটা এবং খাটো হবে। আমরা প্রোফেজে কি পড়ছিলাম, তখন মোটা এবং খাটো হওয়া শুরু করে, কিন্তু এখানে ক্রোমোজোম গুলো মোটা এবং খাটো হয়ে যায়। তাহলে কোন পর্যায়ে ক্রোমোজোম গুলো মোটা এবং খাটো হয়? সেটা হচ্ছে মেটাফেজ। খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষায় এটা আসেই। তাহলে কি আসে? কোন পর্যায়ে ক্রোমোজোম গুলো সর্বাধিক মোটা এবং খাটো হয়? সেটা হচ্ছে মেটাফেজ পর্যায়ে। এবং নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিয়াসের সম্পূর্ণ বিলুপ্তি ঘটে। আমরা প্রো মেটাফেজে পড়ছিলাম বিলুপ্তি ঘটতে থাকে, কিন্তু এখানে আইসা বিলুপ্তি ঘটে যায়। ক্লিয়ার সবার কাছে? আই থিঙ্ক ক্লিয়ার। প্রত্যেকটা পর্যায়েরই কিছু কিছু বেসিক হচ্ছে পার্থক্য আছে। যেমন একটার সাথে আরেকটা মিলবে না, ইউনিক। একটাতে ঘটতে থাকে আর একটাতে ঘটে যাবে। একটাতে জল বিয়োজন ঘটা শুরু হয়েছে, আরেকটাতে জল বিয়োজন ঘটে। ক্লিয়ার? এখন আমরা আসি অ্যানাফেজ। তো অ্যানাফেজ হচ্ছে আমাদের চতুর্থ ধাপ। এখন অ্যানাফেজে কি হয়? প্রতিটি ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার দুই ভাগে বিভক্ত হয়ে যায়। কয় ভাগে বিভক্ত হয়ে যায়? দুই ভাগে বিভক্ত হয়ে যায়। এবং ফলে ক্রোমাটিড দুটি আলাদা হয়ে পড়ে। এই যে ক্রোমাটিড দুটি এই যে এরকম হয়ে যায়, এরকম ভাবে আলাদা হয়ে যায়। এবং প্রতিটি ক্রোমাটিড অপত্য ক্রোমোজোম বলে, এবং একটি করে সেন্ট্রোমিয়ার থাকে। প্রত্যেকটাতে এরকম একটি করে কি থাকবে? সেন্ট্রোমিয়ার থাকবে। এবং
অপত্য ক্রোমোজোম গুলো বিষুবীয় অঞ্চল থেকে পরস্পর বিপরীত মেরুর দিকে সরে যেতে থাকে। একটা সরে যাবে এইদিকে উত্তর মেরুর দিকে, আরেকটা সরে যাবে এইদিকে দক্ষিণ মেরুর দিকে, ঠিক আছে? এবং বাকি অর্ধেক অন্য মেরুর দিকে অগ্রসর হতে থাকে, অর্থাৎ বিপরীত দিকে একদল যাবে উত্তর মেরুর দিকে, একদল যাবে অন্য মেরুর দিকে, মানে পরস্পর বিকর্ষণ হওয়া শুরু করবে। এবং অপত্য ক্রোমোজোম গুলো মেরুর অভিমুখী চলনে সেন্ট্রোমিয়ার অগ্রগামী হয় এবং বাহুদ্বয় অনুগামী হয়, অর্থাৎ সেন্ট্রোমিয়ার যাবে আগে, বাহুদ্বয় যাবে তারপরে। এবং সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী ক্রোমোজোমকে কয়েকটা অক্ষরের মতো দেখা যায়, খুবই খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে VLJI। VLJI। এখন ভি কে বলা হয় মেটাসেন্ট্রিক, এল কে বলা হয় সাবমেটাসেন্ট্রিক, জে কে বলা হয় অ্যাক্টোসেন্ট্রিক, আই কে বলা হয় টেলোসেন্ট্রিক। এই যে সেন্ট্রোমিয়ারের অবস্থান, এটা কিসের উপর ভিত্তি করে? সেন্ট্রোমিয়ারের অবস্থানের উপর ভিত্তি করে। সেন্ট্রোমিয়ারের অবস্থানের উপর ভিত্তি করে ভি হচ্ছে মেটাসেন্ট্রিক, এল হচ্ছে সাবমেটাসেন্ট্রিক, জে হচ্ছে অ্যাক্টোসেন্ট্রিক এবং আই হচ্ছে কি টেলোসেন্ট্রিক। তাহলে পরীক্ষায় যখন যদি আসে যে মেটাসেন্ট্রিক বা সাবমেটাসেন্ট্রিক বা অ্যাক্টোসেন্ট্রিক বা টেলোসেন্ট্রিক, এটি কোন অক্ষরের সাথে সামঞ্জস্যপূর্ণ, তাহলে আমরা মেটাসেন্ট্রিক ভি, সাবমেটাসেন্ট্রিক এল, অ্যাক্টোসেন্ট্রিক জে, টেলোসেন্ট্রিক হচ্ছে আই। এবং এটা কোন ধাপে ঘটে? অ্যানাফেজ ধাপে ঘটে। অ্যানাফেজ পর্যায়ে শেষের দিকে অপত্য ক্রোমোজোমগুলো স্পিন্ডল মেরুর মেরুপ্রান্তে অবস্থান নেয় এবং ক্রোমোজোম দৈর্ঘ্যে বৃদ্ধি পেতে থাকে। প্রথমে কিন্তু ক্রোমোজোমের বৃদ্ধি কিন্তু হ্রাস পায়, কিন্তু এখানে আমরা কি পাইছি? ক্রোমোজোমের দৈর্ঘ্য বৃদ্ধি পেতে থাকে। ক্লিয়ার? আই থিঙ্ক ক্লিয়ার। এগুলো আমরা সবাই পড়ছি, কিন্তু আমাদের মধ্যে পড়ার একটা পার্থক্য আছে। কি পার্থক্য? এর আগে যখন আমরা পড়ছি তখন কিন্তু আমরা কিন্তু একাডেমিকের জন্য পড়ছি, এখন আমাদের অ্যাডমিশনের জন্য পড়তে হবে। অ্যাডমিশনের জন্য পড়ার মেইন টেকনিকটা হচ্ছে আমাদের কিন্তু সবকিছু পড়লে হবে না, আমাদের সেগুলোই পড়তে হবে যেগুলো পরীক্ষায় আসার মতো এবং পরীক্ষায় এমসিকিউ বিগত সময়ে মোস্ট কমন। এখন আসি আমাদের সর্বশেষ ধাপ, টেলোফেজ ধাপ। তো টেলোফেজের জন্য একটা তোমাদের টেকনিক শিখিয়ে দেই। সেই টেকনিকটা হচ্ছে কি? আমরা তো জানি মোট 5টা ধাপ: প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ। তো প্রোফেজে যা ঘটবে তার ঠিক উল্টাটা ঘটবে হচ্ছে এখানে, এই যেখানে কিন্তু আমি লিখে দিয়েছি। এটি মাইটোসিসের শেষ পর্যায় এবং এখানে প্রোফেজের ঘটনাগুলো পর্যায়ক্রমে বিপরীতভাবে ঘটে, অর্থাৎ প্রোফেজে যা যা ঘটছে এখানে সেম বিপরীতভাবে সেগুলো ঘটবে। ক্লিয়ার? এখন এখন আমাদের চিন্তা করতে হবে যে প্রোফেজে কি হবে, কি ঘটছিল। তো এখানে ক্রোমোজোমগুলোতে পানি যোজন ঘটে, সরু ও লম্বা আকার ধারণ করে, যেটা একদম সম্পূর্ণ প্রোফেজের সাথে বিপরীত। তো প্রোফেজে কি ঘটছিল? ওখানে কিন্তু পানির বিয়োজন ঘটছিল, অর্থাৎ পানি বের হয়ে যাইতেছিল, আর এখানে কি পানি উল্টায় আসতেছে এবং সরু এবং লম্বা আকার ধারণ করে। কিন্তু প্রোফেজে কি হয়েছিল? প্রোফেজে হচ্ছিল খাটো এবং মোটা আকার ধারণ করা শুরু করে, অর্থাৎ প্রোফেজের সাথে সম্পূর্ণ বিপরীত। এবং নিউক্লিওলাসের পুনরাবির্ভাব ঘটে, ওইখানে কিন্তু নিউক্লিয়াস বিলুপ্ত হওয়া শুরু করছিল এবং নিউক্লিয়ার রেটিকুলাম ঘিরে পুনরায় নিউক্লিয়ার মেমব্রেনের সৃষ্টি হয়। ফলে দুই মেরুতে দুটি অপত্য নিউক্লিয়াস গঠিত হয়। স্পিন্ডল যন্ত্রের কাঠামো ভেঙে পড়ে এবং তন্তুগুলো ধীরে ধীরে অদৃশ্য হয়ে যায়। তো এখানে এসে স্পিন্ডল যন্ত্রে যা যা কারসাজি আছে, এই স্পিন্ডল যন্ত্রের সব কারসাজি এই টেলোফেজে এসে শেষ হয়ে যায়। তাহলে স্পিন্ডল যন্ত্রের তন্তুগুলো কোন পর্যায়ে এসে সবচেয়ে বেশি অদৃশ্য হয়ে যায়? সেটা হচ্ছে টেলোফেজ। কোনটা? টেলোফেজ। তারপরে আসি, টেলোফেজ পর্যায়ে শেষে বিষুবীয় তলে এন্ডোপ্লাজমিক জালিকার ক্ষুদ্র অংশগুলো জমা হয় এবং পরে এরা মিলিত হয়ে কোষ প্লেট গঠন করে। এরা মিলিত হয়ে কি গঠন করে? কোষ প্লেট। এবং সাইটোপ্লাজম অঙ্গাণুসমূহের সমাবন্টন ঘটে, ফলে দুটি অপত্য কোষ সৃষ্টি হয়। প্রাণীর ক্ষেত্রে স্পিন্ডল যন্ত্রের বিষুবীয় অঞ্চলে কোষঝিল্লিটি গর্তের মতো ভিতরের দিকে ঢুকে যায়, এরকম গর্তের মতো ভিতরের দিকে ঢুকে যায়। এই গর্ত সব দিক থেকে ক্রমান্বয়ে গভীরতর হয়ে মিলিত হয়, ফলে কোষটি দুই ভাগে ভাগ হয়ে যায়। কয় ভাগে ভাগ হয়ে যায়? 2 ভাগে। আমাদের মাইটোসিসের জন্য মোটামুটি এগুলো ছিল হচ্ছে কোষ বিভাজন। তো আমরা আবার যদি আমরা রিকল করি, সেটা কি? মাইটোসিস হচ্ছে মাইটোসিসকে বলা হয় সমীকরণিক বিভাজন। মাইটোসিসকে বলা হয় সমীকরণিক বিভাজন বা ইকুয়েশনাল ডিভিশন। কেন বলা হয়? এখানে হচ্ছে মাতৃকোষ এবং অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যার ডিএনএর পরিমাণ সমানই থাকে, এবং মাতৃকোষের ডিএনএর হুবহু সেম পরিমাণ অপত্য কোষ পাওয়া যায়। এই জন্য একে বলা হয় ইকুয়েশনাল ডিভিশন
ডিভিশন বা হচ্ছে সমীকরণিক বিভাজন, এটাকে বলে মাইটোসিস। এবং মাইটোসিসের যে যখন আমরা নিউক্লিয়াসের বিভাজন হবে তখন এটাকে বলে কেরিওকাইনেসিস, এবং যখন সাইটোপ্লাজমের বিভাজন হবে তখন এটাকে বলা হবে সাইটোকাইনেসিস। এগুলো কিন্তু পরীক্ষায় আসে, কোনটা কেরিওকাইনেসিস কোনটা সাইটোকাইনেসিস। এবং মাইটোসিসের পর্যায় সমূহকে টোটাল 5টা ভাগে ভাগ করা হয়। কয়টা ভাগে ভাগ করা হয়? 5টা। একটা হচ্ছে প্রোফেজ, তারপরে প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ। এবং সবচেয়ে এখানে গুরুত্বপূর্ণ, সবচেয়ে বেশি এমসিকিউ আসে মেটাফেজ থেকে, কারণ এই পর্যায়ে ক্রোমোজোমগুলো সর্বাধিক খাটো এবং মোটা হয়ে যায়। এবং আরেকটা টেকনিক হচ্ছে প্রোফেজে যা ঘটে, তার সেম উল্টা কাজ ঘটে হচ্ছে টেলোফেজে। তো আমরা যদি প্রোফেজ মনে রাখি তাহলে টেলোফেজটা আমরা অটোমেটিক মনে রাখতে পারবো, কারণ প্রোফেজে হচ্ছে জল বিয়োজন ঘটে, হয়তো জল পানি সরে যায়, আর এখানে টেলোফেজে কি জল যোজন ঘটে। যেহেতু ওখানে জল বিয়োজন হওয়ার কারণে ক্রোমোজোমগুলো আস্তে আস্তে খাটো মোটা হয়, এখানে জল যোজন ঘটার কারণে ক্রোমোজোমগুলো সরু এবং লম্বা হয়। এবং প্রোফেজে হচ্ছে এখানে ক্রোমোজোমগুলো একসাথে পেঁচায় যায়, গণনা করা যায় না, কিন্তু এখানে যখন সরু এবং লম্বা হয় পানি যোজনের কারণে, অর্থাৎ ফুলে ফেঁপে যায়, এই জন্য আমরা খুব সহজে এটা গণনা করতে পারি। আশা করি মাইটোসিস পর্যায়টা আমরা সবাই বুঝতে পারছি, খুবই ইজি একটা টপিক। এখন আমরা আসি মাইটোসিসের গুরুত্ব। এতক্ষণ আমরা যা পড়লাম সেটার গুরুত্ব। এখন মাইটোসিসের গুরুত্ব, মাইটোসিসটা তো আমরা কি এটা আমরা বুঝলাম। এখন মাইটোসিসের গুরুত্ব, মাইটোসিস প্রক্রিয়ায় কোষ বিভাজনের কারণে প্রতিটি কোষের নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজমের মধ্যকার আয়তন ও পরিবর্তন ভারসাম্য রক্ষিত হয়। অর্থাৎ আমরা কিন্তু প্রথমেই বলছিলাম এখানে নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজমের বিভাজন হবে, এই বিভাজন হওয়ার কারণে এদের মধ্যকার যে আয়তন এবং পরিমাণগত ভারসাম্য রক্ষা হয়, এবং এর ফলে জীবের দৈহিক বৃদ্ধি ঘটে। তাহলে জীবের দৈহিক বৃদ্ধি ঘটে কোন প্রক্রিয়ায়? সেটা হচ্ছে মাইটোসিস, কোষ বিভাজন প্রক্রিয়ায়। এবং সব বহুকোষী জীবের জাইগোট নামক একটি কোষ থেকে জীবন শুরু করে, এবং এই কোষই বরাবর মাইটোসিস বিভাজনের ফলে অসংখ্য কোষের মধ্যে পূর্ণজীবে পরিণত হয়। যে চিত্রটা আমরা প্রথমে দেখাইছিলাম, এটাকে যদি আমরা কোষ ধরি, ঠিক আছে, তারপর এখান থেকে বিভাজিত এই যে একটা কোষ হবে, এই যে নতুন যে অপত্য কোষ হবে, ঠিক আছে, এরকম ভাবে অসংখ্য কোষ সৃষ্টির মাধ্যমে পূর্ণ জীবে পরিণত হবে। এবং মাইটোসিসে তৈরি অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা এবং গুণাগুণ একই থাকায় জীবদের বৃদ্ধি সুশৃঙ্খলভাবে হতে পারে। কারণ আমাদের বাবা মা যে আমাদেরকে জন্ম দিল, তো তাদের যে স্বাভাবিক প্রক্রিয়া বা তাদের যে স্বাভাবিক বৈশিষ্ট্যগুলো আছে সেইটার সমপরিমাণ বন্টন হয়েছে বলেই আমরা স্বাভাবিকভাবে বাঁচতে পারতেছি। এবং অনেক সময় দেখি অনেকে প্রতিবন্ধী হয় বা অনেকের বিভিন্ন বিকলাঙ্গ হয়। তো যাদের এরকম হয়, অর্থাৎ তাদের সেই কোষ বিভাজনটা সঠিকভাবে হয়নি, তাদের বৃদ্ধিটা সুশৃঙ্খলভাবে হয়নি বলেই তারা বিকলাঙ্গ হয়েছে বা তারা অটিজমের শিকার বা বিভিন্ন রকম ডিসেবিলিটির শিকার হয়েছে। অর্থাৎ আমরা যারা বুঝবো, যারা সুস্থ স্বাভাবিক মানুষ, তাদের দেহের মধ্যে হচ্ছে কোষ বিভাজনটা সঠিকভাবে হয়েছে, আর যাদের সুস্থ স্বাভাবিকভাবে হয় নাই, অর্থাৎ বিকলাঙ্গ বা যে কোনো একটা ডিফর্মিটিস আছে, তাদের মধ্যেই কোষ বিভাজনটা সুশৃঙ্খলভাবে হয় নাই। আই থিঙ্ক ক্লিয়ার। মাইটোসিস প্রক্রিয়ায় বংশবৃদ্ধি করে, মাইটোসিসের ফলে অঙ্গ প্রজনন সাধিত হয় এবং জনন কোষের সংখ্যা বৃদ্ধিতে মাইটোসিস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখন একটা কনফিউজিং প্রশ্ন, একটু আগে কিন্তু ভাইয়া আপনি বললেন যে জীব এখানে কিন্তু কোনো জনন বিষয় হবে না, কিন্তু কিন্তু এখন আপনি বলতেছেন যে এবং জনন কোষের সংখ্যা বৃদ্ধিতে মাইটোসিস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা কিন্তু যখন যে জনন যে প্রক্রিয়াটা হবে, জনন প্রক্রিয়াটা আমরা পড়তে হয়, জনন যে প্রক্রিয়াটা হবে সেই প্রক্রিয়াটা করবে মায়োসিস কোষ বিভাজন। কিন্তু এই প্রক্রিয়া হওয়ার ফলে যে আমাদের সংখ্যা বৃদ্ধিটা হবে, এই যে আমরা যখন এই প্রক্রিয়া হয়ে গেল, জনন প্রক্রিয়া মায়োসিস প্রক্রিয়ায় অপত্য কোষ সৃষ্টি হয়ে গেল, এই অপত্য কোষ সৃষ্টি হওয়ার পরে যখন তার বংশবৃদ্ধি ঘটানো হবে এবং যখন তার বৃদ্ধি স্বাভাবিক প্রক্রিয়ায় সংখ্যা বৃদ্ধি করবে, ঠিক তখনই হচ্ছে মাইটোসিসের প্রয়োজন পড়বে। অর্থাৎ জনন প্রক্রিয়া সম্পন্ন করবে মায়োসিস এবং তারপরের কোষ বিভাজনটা কে করবে? মাইটোসিস। এই দুইটার মধ্যে কিন্তু কনফিউশন রাখা যাবে না। জনন প্রক্রিয়া সম্পন্ন করবে হচ্ছে মায়োসিস, এবং মায়োসিস সম্পন্ন করার পরে যে স্বাভাবিক বংশবৃদ্ধি সেটাকে বলা হয় মাইটোসিস। এবং ক্ষতস্থানে নতুন কোষ সৃষ্টির মাধ্যমে জীবদেহ তার ক্ষতস্থান পূরণ করে। এখন এটা আসি, আমরা হয়তো অনেকের হয়তো খেলতে গিয়ে হাত কেটে যায় বা পা কেটে যায়, বা অনেকের হয়তো বিভিন্ন সার্জারি হয়, তারা হয়তো সিজার পেশেন্ট, তাদের সিজার হয়, বা আমরা অনেক সময় দেখি যেখানে আমাদের হাতটা কেটে গেল কোনো কারণে, আমাদের খেলতে গিয়ে সবাই কম বেশি হাত পা কাটছে, কিন্তু দেখা যায় 1 মাস পরে বা 2 মাস পরে বা 1 সপ্তাহ 2 সপ্তাহ পরে আমাদের শরীরের যা ছিল মাংস সেম ভাবে হয়ে গেছে। কখনো কি আমাদের মনে প্রশ্ন আসে না যে আমরা কাটলো, এখানে এতটুকু ছিদ্র হয়ে গেল, 1 ইঞ্চি 2 ইঞ্চি ছিদ্র হয়ে গেল বা ক্ষত হয়ে গেল, কিন্তু 1 মাস পরে বা 1 সপ্তাহ পরে কিভাবে মানে
তাহলে আবার কিভাবে আগের অবস্থায় ফিরে আসলো? এই আগের অবস্থায় ফিরে আসার কাজটাই করে ওই কোষ বিভাজন। এবং কোন কোষ বিভাজন কাজ করে? সেটা হচ্ছে মাইটোসিস কোষ বিভাজন। অর্থাৎ আমাদের ক্ষতস্থান পূরণ করতে এই কোষ বিভাজন প্রক্রিয়াটাই অপরিহার্য। এবং মাইটোসিসের ফলে নতুন কোষের উৎপত্তি হয়, জীবজগতের গুণগত বৈশিষ্ট্যের স্থিতিশীলতা বজায় থাকে। অর্থাৎ একের পর এক যে না হলে কি দেখা যায়, যদি আমাদের কোষ বিভাজন না হইতো তাহলে পৃথিবীতে 700 কোটি 800 কোটি মানুষ, এই 800 কোটি মানুষ কখনোই হইতে পারতো না। এই স্বাভাবিক কোষ বিভাজনের প্রক্রিয়ার ফলে প্রতিনিয়ত মানুষ মারা যাইতেছে এবং মানুষ হচ্ছে জন্মগ্রহণ করতেছে। এখন আসি অনিয়ন্ত্রিত কোষ বিভাজন। এখন অনিয়ন্ত্রিত কোষ বিভাজন বলতে আমরা কি বুঝি? তো আমরা অনেক সময় দেখি অনেক মানুষের টিউমার হয়ে গেছে। এটা যদি আমরা একটা হাত চিন্তা করি, এর একটা মানুষের হাত, তো দেখা যায় হাতের এখানে একটা ফোড়া হয়ে গেছে, এত উঁচু একটা ফোড়া হয়েছে। বা আমরা সবসময় শুনি যে একটা মানুষের ক্যান্সার হয়ে গেছে। তো ক্যান্সার কি বা অনিয়ন্ত্রিত কোষ বিভাজন কি? যখন আমাদের শরীরের স্বাভাবিক কোষ বিভাজিত না হয়ে অতিরিক্ত কোষ বিভাজন হয়ে যায়, তখন এটাকে আমরা বলি ক্যান্সার। বা যখন এটা শরীরের উপরে প্রকাশ পাবে, তখন সেটাকে আমরা সাধারণত বলি টিউমার। যখন আমাদের এখানে 50টা কোষ হওয়ার কথা হাতে, যখন 50টা না হয়ে এখানে 56টা কোষ হয়ে যাবে, অর্থাৎ তার মানে কি স্বাভাবিকের চেয়ে 6টা কোষ আমাদের বেশি হয়ে গেল। এই 6টা কোষ বেশি হলে তখন এই 6টা কোষ বেশি হয়ে কোথায় যাবে? তখন শরীরের বাহিরে একটা নির্দিষ্ট আকার ধারণ করবে। এই আকারটাকে বলা হয় অনিয়ন্ত্রিত কোষ বিভাজন। এবং এটাকে বলা হয় কি অনেক সময় টিউমার। এই যে টিউমার, ক্যান্সার শব্দগুলোর সাথে আমরা পরিচিত, এগুলো হচ্ছে অস্বাভাবিক কোষ বিভাজনের হচ্ছে ফল। তো আমরা অনেক সময় ব্লাড ক্যান্সার শুনি বা হচ্ছে ব্রেইনের ক্যান্সার শুনি। প্রত্যেকটা ক্যান্সারই হচ্ছে অনিয়ন্ত্রিত যে আমাদের কোষ বিভাজনটা হচ্ছে সেগুলা, মানে কোষ বিভাজনটা হওয়ার পরে যখন শরীরের স্টেবল করতে পারে না, তখন সেগুলো হচ্ছে নতুন রোগের সৃষ্টি করে। এবং এই যে ক্যান্সার হচ্ছে নিয়ন্ত্রণহীন অস্বাভাবিক কোষ বিভাজনের ফল। গবেষণায় দেখা গেছে বিভিন্ন ধরনের রোগ জীবাণু, কেমিক্যাল কিংবা তেজস্ক্রিয়তা ক্যান্সার কোষ সৃষ্টিতে সহায়তা করে। সহস্রাধিক জিনকে ক্যান্সার কোষ তৈরিতে সহায়ক হিসেবে শনাক্ত করা হয়েছে। তারপরে হচ্ছে দুইটা ভাইরাস গুরুত্বপূর্ণ, একটা হচ্ছে হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের E6 এবং E7 নামের দুটি জিন কিছু এমন প্রোটিন সৃষ্টি করে যা কোষ বিভাজনের নিয়ন্ত্রক প্রোটিন অনুসমূহকে স্থানচ্যুত করে। অর্থাৎ আমাদের যে প্রোটিনগুলো কোষ বিভাজনের সাথে লেগে আছে, সেগুলো হচ্ছে E6 এবং E7, এই দুইটা জিনের কারণে হচ্ছে আমাদের প্রোটিন সমূহ স্থানচ্যুত হয়ে যায়। এর ফলে কোষ বিভাজনের নিয়ন্ত্রণ নষ্ট হয়ে যায় এবং আমাদের শরীরে অতিরিক্ত কোষ বিভাজনের সৃষ্টি হয়। এবং আমাদের শরীরের বিভিন্ন জায়গায়, যেমন লিভার, ফুসফুস, মস্তিষ্ক, স্তন, ত্বক, কোলন, জরায়ু, দেহের বিভিন্ন প্রায় সকল অঙ্গে ক্যান্সার হতে পারে। তো আমরা তাহলে কি বুঝতে পারলাম? আমাদের শরীরে যখন এই ক্যান্সারগুলো হবে, সেগুলো হচ্ছে অনিয়ন্ত্রিত মাইটোসিস কোষ বিভাজনের ফল। তাহলে আমরা এতক্ষণ কি পড়লাম? এতক্ষণ আমরা পড়লাম হচ্ছে মাইটোসিস কোষ বিভাজন। এটাকে আমরা আবার কি বলা হয়? সমীকরণিক কোষ বিভাজন বলা হয়। সমীকরণিক কোষ বিভাজন। এখন আমরা আসি মায়োসিস বা মিওসিস। অনেক সময় অনেকে কনফিউজ, ভাই এটা কি মায়োসিস বলবো না মিওসিস বলবো? আমাদের যা ভালো ইচ্ছা হয় আমরা তাই বলতে পারবো। এখন হচ্ছে মায়োসিস। এখন মাইটোসিসটা হচ্ছে স্বাভাবিক কোষ বিভাজনের ক্ষেত্রে, আর মায়োসিসটা হচ্ছে যখন আমাদের প্রজনন রিলেটেড প্রশ্ন আসবে, তখনই হচ্ছে আমরা মায়োসিস কোষ বিভাজনের দিকে যাব। এখন আসে মায়োসিস কোষ বিভাজনটা কি? মায়োসিস কোষ বিভাজন এক চক্রে নিউক্লিয়াস দুবার এবং নিউক্লিয়াস দুবার বিভাজিত হয় এবং প্রথমবারে নিউক্লিয়াস ক্রোমোজোমের সংখ্যার অর্ধেক হয়ে যায়। তাহলে প্রথমবারে কি হয়ে যায়? ক্রোমোজোম সংখ্যার অর্ধেক হয়ে যায়। এই বিভাজনে মাতৃকোষে যে দুটি নিউক্লিয়াস পাওয়া যায়, দ্বিতীয়বারে তার প্রতিটি আবার দুটি কোষে বিভাজিত হয়। তার মানে এই বিভাজন মাতৃকোষের প্রথমে যে দুটি নিউক্লিয়াস পাওয়া যাবে, দ্বিতীয়বারে তার দুটি কোষে বিভাজিত হবে। এবং এবার অবশ্য ক্রোমোজোমের সংখ্যা এবং পরিমাণ সমান থাকে। আগে যেরকম কমে যেত, এখানে পরিমাণের সংখ্যা এবং সমান থাকে। তাই সব মিলে চূড়ান্ত হচ্ছে মিওসিস বিভাজনে একটি মাতৃকোষ থেকে 4টি অপত্য কোষ পাওয়া যায়। তাহলে কয়টি ভাইয়েরা? একটি মাতৃকোষ থেকে 4টি অপত্য কোষ পাওয়া যায় এবং যেগুলোর প্রতিটি মাতৃকোষের অর্ধ সংখ্যক ক্রোমোজোম ধারণ করে। কাজেই ডিএনএ এর পরিমাণও হয় অর্ধেক। তাই মিওসিসকে কে বলা হয়? হ্রাসমূলক বিভাজন। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এমসিকিউ এটা আসেই। একটু আগে কি পড়েছিলাম? মাইটোসিসকে বলা হয় সমীকরণিক কোষ বিভাজন এবং মায়োসিসকে বলা হয় হ্রাসমূলক কোষ বিভাজন। কেন হ্রাসমূলক কোষ বিভাজন হয়ে যায়? এখানে মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যার অর্ধেক হয়ে যায়। মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যার অর্ধেক হয়ে যায়। এর ফলে তাই একে মিওসিস বা হ্রাসমূলক বিভাজন বলা হয়। আগেরটা কিন্তু সমান ছিল, সমান ক্রোমোজোম, সমান সাইটোপ্লাজম, তা হয় সমান মাইটোকন্ড্রিয়া, সমান নিউক্লিয়াস, সবকিছু সমানভাবে
এইভাবে হয়, কিন্তু এখানে অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার অর্ধেক হয়ে যায়। এই জন্য মায়োসিসকে বলে হ্রাসমূলক কোষ বিভাজন। এই যে মায়োসিসটা এইভাবে হয়, এটা একটা হ্যাপ্লয়েড বা যদি হ্যাপ্লয়েড বা ডিপ্লয়েড কোষ হয় যেটাই হয়, তাহলে আমরা 2n তারপরে এখানে হবে, তারপরে এখান থেকে আবার দুইটা কোষে বিভাজিত হবে। সেম ভাবে যেটা এখানে দেওয়া আছে, এই পর্যন্ত যে প্রক্রিয়াটা এটাকে বলা হয় মায়োসিস 1, এটা হচ্ছে মায়োসিস 1। আর এই যে প্রক্রিয়াটা হবে এটা হচ্ছে মায়োসিস 2। তাহলে প্রথমে যে একটা ডিপ্লয়েড কোষ ভেঙে যে দুইটা কোষ উৎপন্ন হলো এটা হচ্ছে মায়োসিস 1, তারপরে দুইটা থেকে যে আরো দুইটা অর্থাৎ নতুন অপত্য কোষ যে চারটা কোষ সৃষ্টি হলো সেটা হচ্ছে মায়োসিস 2, সেটাকে বলা হচ্ছে মায়োসিস 2। এবং এখানে অপত্য কোষের যে ক্রোমোজোম সংখ্যা, এই যে অপত্য কোষ এই যে চারটা সৃষ্টি হয়েছে অপত্য কোষের এটা তো মাতৃকোষ, এটা হচ্ছে মাতৃকোষ। এবং এখানে যে অপত্য কোষ যে চারটা কোষ সৃষ্টি হয়েছে এখানে অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার কি হয়ে যায়, অর্ধেক হয়ে যায়। এই অর্ধেক হয়ে যাওয়ার কারণে একে বলা হয় হ্রাসমূলক বিভাজন। একে কি বলা হয়, হ্রাসমূলক বিভাজন। এখানে আমরা যদি এই চিত্রটার মধ্যে আসি, এই যে এখানে প্রথমে হচ্ছে আমরা যে ক্রোমোজোম গুলো দেখতে পাচ্ছি এখানে স্টেবল অবস্থায় আছে। এই যে মায়োসিস 1, এই যে মায়োসিস 1 এখানে হচ্ছে ডটার সেল হয়ে যায় দুইটা, ডটার সেল হচ্ছে দুইটা, এখানে কি ক্রোমোজোমাল যে ইমব্যালেন্সটা সেটা আমরা দেখতে পাচ্ছি ক্রোমোজোম। তারপরে হচ্ছে দুইটার থেকে ডটার সেল হয়ে যায় টোটাল 4টা। এই যে এখানে আমরা যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা এখানে অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা সবগুলো কিন্তু অর্ধেক হয়ে যাচ্ছে, সবগুলো কিন্তু অর্ধেক হয়ে যাচ্ছে। এই যে অর্ধেক হয় এই অর্ধেক হওয়াটাকেই বলা হয় হ্রাসমূলক, এই জন্য মায়োসিসকে বলা হয় হ্রাসমূলক বিভাজন। এবং মাইটোসিস কোষ বিভাজনে অপত্য কোষগুলো ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের সমান থাকে। বৃদ্ধি এবং অযৌন জননের জন্য মাইটোসিস কোষ বিভাজন অপরিহার্য। বৃদ্ধি এবং অযৌন জননের জন্য মাইটোসিস কোষ বিভাজন অপরিহার্য। এবং যৌন জননে পুং এবং স্ত্রী কোষের মিলনের প্রয়োজন হয়। এবং যদি কোষগুলোর মধ্যে ক্রোমোজোম সংখ্যা দেহ কোষের সমান থেকে যায় তাহলে জাইগোটে কোষের ক্রোমোজোম সংখ্যা জীবদেহটির কোষের দ্বিগুণ হয়ে যাবে। তাহলে জাইগোটে কোষের ক্রোমোজোম সংখ্যা জীবদেহের কোষের দ্বিগুণ হয়ে যাবে। এবং কোষের অর্ধেক ক্রোমোজোম সংখ্যার অবস্থাকে হ্যাপ্লয়েড, হ্যাপ্লয়েড মানে একটা এন। আর যখন দুটি হ্যাপ্লয়েড কোষের মিলন ঘটে তখন সেটাকে হয়ে যাবে ডিপ্লয়েড, সেটা হয়ে যাবে কি হয়ে যাবে ভাইয়ারা 2n। অর্থাৎ কোষের অর্ধেক ক্রোমোজোম সংখ্যার অবস্থাকে বলে হ্যাপ্লয়েড অর্থাৎ n। এবং যখন দুটি হ্যাপ্লয়েড কোষের মিলন ঘটে তখন সেই অবস্থাকে বলা হয় ডিপ্লয়েড অর্থাৎ 2n। অর্থাৎ মিওসিস কোষ বিভাজন হয় বলে প্রতিটি প্রজাতির বৈশিষ্ট্য পরম্পরায় টিকে থাকতে পারে। অর্থাৎ মাইটোসিস কোষ বিভাজনের ফলে আমাদের যে বাহ্যিক যে আকার আকৃতি এবং অযৌন জনন প্রক্রিয়া সেটার কোষ বিভাজন হচ্ছে স্বাভাবিক অবস্থা থাকে। আর আমরা যে আমাদের বাবা মায়ের থেকে যে গর্ভ থেকে যে আমাদের মায়ের গর্ভ থেকে যে আমাদের জন্ম হয় তারপর যে আমাদের বৃদ্ধি বিকাশ হয় এই প্রত্যেকটা প্রজাতির যে স্বাভাবিক বৈশিষ্ট্য সেগুলো রক্ষা করে কে, মায়োসিস কোষ বিভাজন। এখানে দুইটা ডিপ্লয়েড মাতৃকোষ থেকে ভেঙে একটা ডিম্বাণুর সৃষ্টি হলো, একটা শুক্রাণু হলো এবং ডিম্বাণু এবং শুক্রাণু মিলে জাইগোটের সৃষ্টি হলো। ডিম্বাণু এবং শুক্রাণু মিলে জাইগোটের সৃষ্টি হয়। এই জাইগোট থেকে আজকে আমরা এত বড় মানুষ হয়ে যাই। তো এখানে ডিপ্লয়েড কোষ থেকে একটা ডিম্বাণু একটা শুক্রাণু, এই শুক্রাণু এসে একটা 2n একটা নতুন একটা জাইগোট সৃষ্টি করলো, ডিপ্লয়েড জাইগোট সৃষ্টি করলো। এই ডিপ্লয়েড জাইগোট সৃষ্টি করার ফলে ক্রমান্বয়ে ভ্রূণ বিকাশের মাধ্যমে আমরা আমাদের মানব দেহের সৃষ্টি। এখন মিওসিস প্রধানত কোথায় হয়, মিওসিস হয় জীবের জনন কোষে। মিওসিস কোথায় হয়, জীবের জনন কোষে। মিওসিস প্রধানত জীবের জনন কোষ বা গ্যামেট সৃষ্টির সময় জনন মাতৃকোষে ঘটে। তাহলে পরীক্ষায় কি আসতে পারে, মিওসিস কোথায় ঘটে, জীবের জনন মাতৃকোষে ঘটে। কখন ঘটে, যখন জীবের জনন বা গ্যামেট সৃষ্টির প্রয়োজন হয়। তাহলে প্রশ্ন এখানে দুইটা, মিওসিস প্রধানত কোথায় হয়, জনন মাতৃকোষে। কেন হয়, জীবের জনন কোষ বা গ্যামেট সৃষ্টির সময়। এবং সুপুষ্পক উদ্ভিদের পরাগধানী এবং ডিম্বকের মধ্যে এবং উন্নত প্রাণীদের শুক্রাশয় এবং ডিম্বাশয়ের মধ্যে মিওসিস ঘটে। এখন সুপুষ্পক অপুষ্পককে আশা করি তোমাদের বুঝাইতে হবে না, তবু আমরা বুঝাই দিই। সুপুষ্পক উদ্ভিদ হচ্ছে যেসব উদ্ভিদ ফুল সৃষ্টি করে এবং ফুল থেকে ফল হয় সেগুলো হচ্ছে সুপুষ্পক উদ্ভিদ। এর যে পরাগধানী থাকে, এখন ফুলের পরাগধানী আমরা সবাই চিনি। এবং ডিম্বকের মধ্যে এবং উন্নত প্রাণী অর্থাৎ যারা আমরা বা হচ্ছে বিভিন্ন উন্নত জীবজন্তুর শুক্রাশয় এবং ডিম্বাশয়ের মধ্যে মিওসিস ঘটে। এই যে একটা এন, এই যে আরেকটা এন, শুক্রাশয় থেকে একটা যাবে ডিম্বাশয় একটা যাবে, তখন কি হয়ে যাবে 2n।
এই শুক্রাশয় এবং ডিম্বাশয়ের মধ্যে মিওসিস ঘটে। মস এবং ফার্ন জাতীয় উদ্ভিদ, অর্থাৎ মস ফার্ন কি যেগুলো ঢেকি শাক জাতীয় উদ্ভিদের মধ্যে ডিপ্লয়েড মাতৃকোষ থেকে হ্যাপ্লয়েড উৎপন্ন হয়। এখানে ডিপ্লয়েড থেকে হ্যাপ্লয়েড উৎপন্ন হয়, তখন জাইগোটে এই ধরনের বিভাজন ঘটে। তাহলে আমরা কোথায় কোথায় ঘটে? সুপুষ্পক উদ্ভিদের পরাগধানী এবং ডিম্বকের মধ্যে ঘটে মিওসিস। তারপরে আর কোথায় ঘটে? উন্নত প্রাণীদের শুক্রাশয় অর্থাৎ ডিম্বাশয় অর্থাৎ আমাদের মানুষের কথা আমরা চিন্তা করব। তারপরে মস এবং ফার্ন জাতীয় যেগুলো হচ্ছে ঢেকি শাক জাতীয় যে উদ্ভিদগুলা, সেগুলো ডিপ্লয়েড মাতৃকোষ থেকে যখন হ্যাপ্লয়েড রেণু উৎপন্ন হয় তখন জাইগোটে এই বিভাজনটা হয়। তারপর হচ্ছে মিওসিস বিভাজনের সময় একটি কোষ পরপর দুইবার বিভাজিত হয়। একটি কোষ পরপর দুইবার বিভাজিত হয়। এই যেটা আমি তোমাদের একটু আগে দেখাইলাম, এই যে একটা কোষ এখান থেকে এই যে একবার বিভাজিত হয়েছে, তারপরে আবার একবার বিভাজিত হবে, এই যে, অর্থাৎ এখানে একটি কোষ পরপর দুইবার বিভাজিত হবে। এবং প্রথমবার বিভাজনকে বলা হয় মিওটেক বিভাজন বা মিওসিস 1 এবং দ্বিতীয়বার বিভাজনকে বলে দ্বিতীয় মিওটেক বিভাজন বা মিওসিস 2। প্রথম বিভাজনের সময় অপত্য কোষে ক্রোমোজোমের সংখ্যা মাতৃকোষে ক্রোমোজোম সংখ্যার অর্ধেক, এটা কিন্তু আমরা আগেই পড়াইছি। অর্ধেক হয় বলেই তাকে ওই যে অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার অর্ধেক হয় বলে মিওসিসকে হ্রাসমূলক বিভাজন বলা হয়। এবং দ্বিতীয় বিভাজনটি মাইটোসিসের অনুরূপ, অর্থাৎ ক্রোমোজোম সংখ্যার কোনো পরিবর্তন হয় না। তো প্রথমে অর্ধেকে পরিণত হয়, দ্বিতীয়বার কোনো পরিবর্তন হয় না। এখন আমরা আসি একটা গুরুত্বপূর্ণ টপিক, কিন্তু এটা হচ্ছে জুলজির টপিক, কিন্তু তবু এখানে আমরা পড়াই দিচ্ছি। সেটা হচ্ছে মিওসিসের যে ধাপগুলো আছে, অনেকগুলো ধাপ আছে, প্রোফেজ 1, প্রোমেটাফেজ 1, মেটাফেজ 1, অ্যানাফেজ 1, টেলোফেজ 1। তো এটা হচ্ছে প্রোফেজ 1। এখন হচ্ছে প্রোফেজ 1। প্রোফেজ 1 কে আবার আমরা টোটাল কয়টা ভাগে ভাগ করতে পারি? প্রোফেজ 1 কে আমরা 5টা ভাগে ভাগ করতে পারি। প্রথমটা হচ্ছে ল্যাপ্টোটিন। তারপরটা হচ্ছে জাইগোটিন, ল্যাপ্টোটিন, জাইগোটিন, তারপরটা হচ্ছে প্যাকাইটিন। তাহলে কি আমরা যে প্রথম 5টা ভাগে ভাগ করা, এই 5টা ভাগের মধ্যে আমরা 3টা ধাপ পেয়ে গেলাম। সেটা হচ্ছে ল্যাপ্টোটিন, জাইগোটিন, তারপর হচ্ছে প্যাকাইটিন। তারপর চতুর্থটা হচ্ছে ডিপ্লোটিন, আর সর্বশেষটা হচ্ছে ডায়াকাইনেসিস। তাহলে মায়োসিস 1 এর যে 5টা আবার সাব ডিভিশন আছে, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে প্রোফেজ 1। এই প্রোফেজ 1 এর মধ্যে আমরা 5টা ধাপ জানি। প্রথমটা হচ্ছে ল্যাপ্টোটিন, তারপরে জাইগোটিন, তারপরে প্যাকাইটিন, তারপরে ডিপ্লোটিন, তারপরে হচ্ছে ডায়াকাইনেসিস। এই 5টা হচ্ছে আমরা জেনে রাখবো। তো আমাদের কোষ এবং কোষ বিভাজনের মোটামুটি টপিক ছিল এই পর্যন্তই। আমাদের এই পর্যন্তই। কারণ হচ্ছে আমরা কোষ কি সেটা আমরা জানতে পারলাম, তারপরে কোষ বিভাজনের যে ধাপগুলো আছে, প্রোফেজ, প্রোমেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, এগুলো আমরা পড়লাম। এবং মাইটোসিসের গুরুত্ব কি পড়লাম, এবং হচ্ছে আমরা কোষ নিয়ে তো ডিটেলস আলোচনা আমরা করলামই। কোষ কোত্থেকে আসে, এটার কি আবিষ্কারক, সবকিছু আমরা পড়লাম। তারপরে আমরা কি জানলাম? মাইটোসিসের ধাপগুলো পড়লাম। তারপরে আমরা কি মায়োসিসটা পড়লাম, মায়োসিসের যে 5টা ধাপ আছে সেগুলো পড়লাম। এখন আমরা এখানে কিছু কমন এমসিকিউ সলিউশন করি। কি সলিউশন করব? যেটা হচ্ছে আমরা একটু আগে যা পড়লাম সেটার সাথে আমরা কতটুকু আমাদের ব্রেইনস্টর্মিং, যে কোষ বিভাজনের কুল পর্যায়ে ক্রোমোজোমগুলো বিষুবীয় অঞ্চলে অবস্থান করে, আমরা কিন্তু পড়াইছিলাম। সেটা হচ্ছে মেটাফেজ। ক্রোমোজোমগুলো এখানে কিন্তু আগে কিন্তু বিষুবীয় অঞ্চল থেকে যাইতেছিল, কিন্তু এখানে আসার পর এখানে অবস্থান করে, সেটা হচ্ছে কি বিষুবীয় অঞ্চলে অবস্থান করে, মেটাফেজ। এবং কোন ধাপে নিউক্লিয়াস আকারে বড় হয়, সেটা হচ্ছে প্রোফেজ। আমি কিন্তু প্রথমেই বলছিলাম প্রোফেজ নিউক্লিয়াস আকারে বড় হবে এবং ক্রোমোজোমগুলো আস্তে আস্তে ছোট হবে, কারণ জল বিয়োজন করতে থাকবে। তার মানে এখানে প্রোফেজ। দুটি নন সিস্টার ক্রোমাটিডের ক্রস আকৃতির জোড়াস্থলকে কি বলা হয়? এটাকে জোড়াস্থলকে বলা হয় কায়াজমা। এই যে এরকম দুইটা কোষের যে নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে এই যে জোড়াটা, এটাকে বলা হবে কায়াজমা। এবং হোমোলগাস ক্রোমোজোম বাইভ্যালেন্টের মধ্যে কত ডিগ্রি করে থাকে? এটা হবে 90 ডিগ্রি। কত ডিগ্রি? 90 ডিগ্রি। এবং মাইটোসিস ধাপে কোন ধাপে জল যুজন ঘটে? সেটা হচ্ছে টেলোফেজ। কারণ জল বিয়োজন ঘটে প্রোফেজে। বিয়োজন মানে হচ্ছে ভাঙার, যোজন মানে কি একসাথে যোগ হওয়া, সেটা হচ্ছে টেলোফেজ। ক্রোমোজোমের জোড়া সৃষ্টি হয় কোন ধাপে? ক্রোমোজোমের জোড়া সৃষ্টি হয় হচ্ছে জাইগোটিন। ক্রোমোজোমের জোড়া সৃষ্টি হয় কোন ধাপে? জাইগোটিন।
তারপরে আসে মাইটোসিসের কোন পর্যায়ে ক্রোমোজোমগুলো বিষুবীয় তলে অবস্থান করে, কোন পর্যায়ে, সেটা হচ্ছে মেটাফেজ। এবং এই পর্যায়ে কিন্তু ক্রোমোজোমগুলো ক্রমান্বয়ে খাটো এবং মোটা হয় এবং একই বাহুর দুটি ক্রোমাটিড সমান্তরালে অবস্থান করে কোন ধাপে, এটা হচ্ছে প্রোফেজ। একই বাহুর দুটি ক্রোমাটিড সমান্তরালে এরকম, এই যে একটা ক্রোমাটিড, এই যে ক্রোমাটিড, এগুলো সমান্তরালে অবস্থান করে কোথায়, প্রোফেজ ধাপে। এবং উদ্ভিদ ও দৈহিক গঠন বৃদ্ধির মূল কারণ কি, মাইটোসিস। আগেই বলছিলাম উদ্ভিদের এবং প্রাণীর যে দৈহিক স্বাভাবিক যে গঠনটা হবে, ছোট থেকে বড় হবে বা দৈর্ঘ্য প্রস্থে বৃদ্ধি হবে, সেটা কি কারণে হয়, প্রোফেজ। নিউক্লিয়াসের অবলুপ্তি ঘটে কোন পর্যায়ে, নিউক্লিয়াসের অবলুপ্তি ঘটে ডায়াকাইনেসিস পর্যায়ে। মিওসিস কোষ বিভাজনে ডিএনএ এর প্রতিরূপ সৃষ্টি হয় কোন ধাপে, সেটা হচ্ছে প্রোফেজ 1। যৌন জননশীল জীবের ভিন্ন গ্যামেট দিয়ে মিলিত হয়ে কি ধরনের জাইগোট গঠন করে, সেটা হচ্ছে ডিপ্লয়েড। যৌন জীবের ভিন্ন গ্যামেট দিয়ে মিলিত হয়, যেমন এই যে একটা এন আর একটা এন, এখানে মিলিত হয়ে কি টুয়েড গঠন করবে, কি জায়গা গঠন করবে, ডিপ্লয়েড। তারপরে কোষ বিভাজন ইন্টারফেস দশায় কি ঘটে, প্রোটিন এবং ডিএনএ সংশ্লেষ ঘটে, মিওসিস কোষ বিভাজনের কোন পর্যায়ে অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার অর্ধেক হয়ে যায়, সেটা হচ্ছে অ্যানাফেজ 1। সেটা কোথায়, অ্যানাফেজ 1। এবং কোষ চক্রের কত ভাগ মাইটোসিস ব্যয় হয়, খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে 5 থেকে 10 ভাগ। কোন জীবের জাইগোটে ক্রোমোজোম সংখ্যা দ্বিগুণ হয়ে যায়, শৈবাল। কোন জীবের জাইগোটে ক্রোমোজোম সংখ্যা দ্বিগুণ হয়ে যায়, সেটা হচ্ছে শৈবাল। বাকি ফার্ন, জিমনোস্পার্ম, এনজিওস্পার্ম, এগুলোতে ক্রোমোজোম সংখ্যা দ্বিগুণ হয় না, ক্রোমোজোম সংখ্যা স্বাভাবিকই থাকে। কিন্তু যখনই শৈবাল আসবে, শৈবালে ক্রোমোজোম সংখ্যা হয়ে যাবে কত, দ্বিগুণ, ক্রোমোজোম সংখ্যা দ্বিগুণ। যদি এখানে আমরা পাইলাম এন স্বাভাবিকভাবে, কিন্তু যখন শৈবালে আসবে তখন এটা দ্বিগুণ হয়ে কি হয়ে যাবে, 2n হয়ে যাবে, দ্বিগুণ হয়ে কি হয়ে যাবে, 2n। তারপরে আসি ইন্টারফেজ দশায় কোষ প্রচুর ইন্টারফেজের কোন দশায় এটিপি ও প্রোটিন অণুতে পূর্ণ থাকে, সেটা হচ্ছে এস দশা। যখন আমরা পড়ানোর সময় বলছিলাম এখানে G1 G2 বিভিন্ন দশাগুলো আছে, কিন্তু যখন এস পর্যায়ে আসবে, তখন প্রচুর পরিমাণ এটিপি ও প্রোটিন অণুতে পূর্ণ থাকবে, অর্থাৎ এখানে শক্তি উৎপন্ন হবে। তাহলে কি ইন্টারফেজের কোন দশায় প্রচুর এটিপি ও প্রোটিন অণুতে পূর্ণ থাকে, সেটা হচ্ছে এস। তারপরে এটা স্কিপ করতে হবে। কোন টিস্যুর কোষ মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়, সেটা হচ্ছে ভাজক টিস্যু। কোন টিস্যুর কোষ মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়, সেটা হচ্ছে ভাজক টিস্যু। কেন ভাজক টিস্যু, এখন কেন ভাজক টিস্যু, আমরা একটু আগে যখন পড়ছিলাম মাইটোসিস প্রক্রিয়ায় যে উদ্ভিদের গুলো বিভাজিত হয়, কোন অংশ, যেরকম উদ্ভিদের মূলের অগ্রভাগ, উদ্ভিদের কাণ্ড, উদ্ভিদের শাখা প্রশাখা, এগুলোতে হচ্ছে ভাজক টিস্যু থাকে। এগুলোতে কি টিস্যু থাকে, ভাজক টিস্যু। এখন আমরা যদি টিস্যু পড়াইতে যাই, টিস্যু বলতে কি বোঝায়, আমাদের একই জাতীয় কোষ যখন পাশাপাশি অবস্থান করে, যখন একই রকমের কাজ সম্পাদন করবে, সেটাকে বলা হয় টিস্যু। আর ভাজক টিস্যু বলতে সেটাই বোঝায় যেটা আমাদের শরীরে বিভাজিত হয়ে ক্রমান্বয়ে বাড়তে পারে। যেরকম আমাদের হাতে, উদ্ভিদে যদি আমরা কাণ্ডগুলো চিন্তা করি, কাণ্ডগুলো একসময় ছোট থাকে কিন্তু ক্রমান্বয়ে সেগুলো বড় হয়, শক্ত হয়, অর্থাৎ টিস্যুগুলো বিভাজিত হয়ে উদ্ভিদটা বড় হচ্ছে। তো এটা হচ্ছে ভাজক টিস্যু। এবং ভাজক টিস্যু উদ্ভিদের কোন থাকে, কোন জায়গায়, উদ্ভিদের মূলের অগ্রভাগ, উদ্ভিদের কাণ্ড, উদ্ভিদের ভ্রূণমুকুল, এগুলো যে বিভিন্ন পর্যায়গুলো আছে সেগুলোতে ভাজক টিস্যু থাকে। এবং আমরা কি পড়ছিলাম, ওই অংশগুলো কোন প্রক্রিয়ায় বিভাজিত হয়, সেটা হচ্ছে মাইটোসিস প্রক্রিয়ায়। এবং ক্রোমোজোমের সর্বাধিক খাটো হয় মোটা কোন ধাপে, সেটা হচ্ছে মেটাফেজ। আমরা সবাই পড়ছিলাম, সেটা হচ্ছে মেটাফেজ। এবং কোন দশাটি অত্যন্ত স্বল্পস্থায়ী, সেটা হচ্ছে প্রোমেটাফেজ 1। এটা হচ্ছে প্রোমেটাফেজ 1। এটা হচ্ছে অন্যান্য যে দশকগুলো আছে সেগুলোর মধ্যে প্রোফেজ 1, প্রোমেটাফেজ 1, মেটাফেজ 1 এগুলোর মধ্যে সবচেয়ে স্বল্পস্থায়ী। এবং জীবদেহের
জীবদেহের কোন স্থানে কোন ক্ষতস্থান কোন প্রক্রিয়া দ্রুত পূরণ হয়। তো আমি কিন্তু যখন পড়ানোর সময় লেকচারে উদাহরণের মধ্যে কিন্তু বলছিলাম, যখন আমাদের হাত কেটে যায়, পা কেটে যায়, ১ মাস পরে বা ১ সপ্তাহ পরে, ১৫ দিন পরে দেখা যায় আমাদের হাত যে অবস্থায় ছিল আগে সেই একই অবস্থায় হয়ে যায়। এটা কিভাবে হয়ে যায়? মাইটোসিস, কোষ বিভাজনের ফলে। তারপরে আসে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার বিষুবীয় অঞ্চলে অবস্থান করে কোন ধাপে? কোন ধাপে? মেটাফেজ। ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার বিষুবীয় অঞ্চলে অবস্থান করে কোন ধাপে? মেটাফেজ। কারণ প্রোমেটাফেজে কিন্তু সেন্ট্রোমিয়ার গুলো বিষুবীয় অঞ্চলের দিকে অগ্রসর হতে থাকে, কিন্তু একদম সম্পূর্ণ বিষুবীয় অঞ্চল বা যেটাকে বলা হয় ইকুয়েটর অঞ্চল, সেটা হচ্ছে মেটাফেজ ধাপে। তারপরে মাইটোসিসের সবচেয়ে দীর্ঘস্থায়ী পর্যায় কোনটা? সেটা হচ্ছে প্রোফেজ। মাইটোসিসের সবচেয়ে দীর্ঘস্থায়ী পর্যায় কি? সেটা হচ্ছে প্রোফেজ। কারণ ক্রমান্বয়ে এখানে আস্তে আস্তে ক্রোমোজোম গুলো থেকে আস্তে আস্তে পানি বের হতে থাকে, জল বিয়োজন ঘটে। তো ক্রমান্বয়ে এই প্রক্রিয়াটা সম্পন্ন হতে সবচেয়ে সময় বেশি লাগে, সেই জন্য হচ্ছে প্রোফেজ হচ্ছে মাইটোসিসের সবচেয়ে দীর্ঘস্থায়ী পর্যায়, সেটা হচ্ছে প্রোফেজ। তো সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ আমাদের সাথে ক্লাসে থাকার জন্য। আজকে আমাদের টপিক ছিল হচ্ছে সাধারণ বিজ্ঞান লেকচার 1, কোষ এবং তার বিভাজন। তো ধন্যবাদ সবাইকে, এতক্ষণ সাথে ছিলাম আমি তানভীর আহমেদ খান। সবাইকে আবারও ধন্যবাদ মেডিবির সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।